টুতে চলে এসেছি। পার্ট 1 যারা দেখেছো, আমরা আজকে পার্ট 1-এ আমরা প্রথম থেকে দেখি এখানে ক্যানিং থেকে না, এখানে ক্যানিং থেকে আমরা হার্ডিঞ্জ পর্যন্ত দেখব। তো ভিডিওটা দেখার আগে রিকোয়েস্ট করি যারা পার্ট 1টা দেখোনি তারা পার্ট 2টা কন্টিনিউ করো না, আগে এর পার্ট 1টা দেখে নাও। এই যে গভর্নর জেনারেলের পার্ট 1টা দেখার পরে পার্ট 2টা কন্টিনিউ করলে বুঝতে সুবিধা হবে, কারণ কিছু কিছু জিনিস রয়েছে যেটা পার্ট 1 না দেখলে পার্ট 2তে তোমরা বুঝতে পারবে না। লিটনের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের জানার দরকার সেটা হচ্ছে, সবার আগে দেখো এই লিটন কিন্তু লিটনকে ভিক্টোরিয়া কাইজারি হিন্দ উপাধি দিয়েছিলেন। কারণ কি, উনি গ্র্যান্ড দিল্লি দরবার 1877 সালে কিন্তু ভালোভাবে ভালোভাবে অর্গানাইজ করেন বলে ওনাকে কিন্তু কাইজারি হিন্দ দিয়েছিল উপাধি। এই কাইজারি হিন্দ উপাধিকার লর্ড লিটনের। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্মস অ্যাক্ট, অস্ত্র আইন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অস্ত্র আইন ম্যান্ডেটরি ফর ইন্ডিয়ান্স, এই অস্ত্র আইন কিন্তু লিটনের আমলে তৈরি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু লিটনের আমলে তৈরি হয়েছিল, বা লিটন কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল। এইবার দেখো এই যে লিটনের কিছু কাজকর্ম কিছুটা শুদ্ধ ছিল, শুদ্ধ ছিল বলতে কিছুটা কি বলবো লিবারেল করেছিল হচ্ছে পরবর্তী ভাইসরয় আমাদের যিনি আছেন লর্ড রিপন। এই লিটনের কিছু জিনিস লিবারেল করেছিল কিন্তু রিপন। রিপনকে অনেক মডারেট ভাইসরয় বলা হয়, অনেক লিবারেল পার্সন ছিল, পরিষ্কার লেখা লিবারেল পার্সন, যা উনি খুব ভারতীয় খুব সিম্পেথাইজ ছিলেন। লিটন যতটা না করা ছিলেন তার থেকে অনেক বেশি সিম্পেথাইজ ছিলেন রিপন। দেখো যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা লিটন, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা লিটন চালু করেছে 1878-এ, সেটাকে কিন্তু রিপিল করে বা রদ করে 1882 খ্রিস্টাব্দে রিপন। তাহলে দেখো রিপন আর লিটন খুব গড়বড় করে ফেলবে। লিটন চালু করে, রিপন কিন্তু বন্ধ করে দেয়। সবার দেখো তোমরা যদি এটা মনে রাখতে পারো, আমি এটা শর্টকাট বলছি। দেখো অ্যালফাবেটিক্যাল আগে এল আসে, পরে আর আসে। তাহলে প্রথমে যে আসে সে চালু করেছে, পরে যে এসছে সে বন্ধ করেছে। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছে কে, এল আগে তাই লিটন, বন্ধ করেছে কে আর বা রিপন। এভাবে তোমরা মনে রাখতে চেষ্টা করতে পারো, এটা খুব আসে পরীক্ষায়। সাল দুটো মনে রাখো, একটা হচ্ছে 1878, একটা হচ্ছে 1882, ঠিক 4 বছরের মাথায় বন্ধ হয়ে গেছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, বা পরবর্তী যেটা আলোচনা হয় যে জায়গাটা নিয়ে পরীক্ষার প্রশ্ন হয় সেটা দেখি। রিপনের ক্ষেত্রে দেখো লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট চালু হয়েছে 1882। বর্তমান পঞ্চায়েত ব্যবস্থার অনেকটার কাছাকাছি এই লোকাল সেলফ গভর্নমেন্টের প্যাটার্ন কিন্তু ধীরে ধীরে চালু করে 1882 খ্রিস্টাব্দে। এইবার একটা বলার বিষয়, পঞ্চায়েতি ব্যবস্থা কিন্তু আমরা প্রাচীন ইতিহাসে চোল সাম্রাজ্যে এইরকম জায়গায় চোল রাজত্ব করতো, এরকম জায়গায় চোলদের রাজত্ব ছিল, এরকম জায়গায় কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা প্রথম আমরা চোলদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে দেখি। পঞ্চায়েত ব্যবস্থার সিস্টেম চোলরা প্রথম করেছিল। তো দেখো পরবর্তী বিষয়টা আমরা যেটা দেখছি সেটা আলোচনা করছি, সেটা দেখো রিপনের ক্ষেত্রে যদি দেখো প্রথম ফ্যাক্টরি আইন কিন্তু রিপনের তৈরি। আর আরেকটা বিষয় হচ্ছে শিশু শ্রমিক প্রহিবিটিং বা নিষেধ বা শিশু শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বাধা কিন্তু রিপন দিয়েছিল। তাহলে রিপনের ক্ষেত্রে খুব কিছু গুরুত্বপূর্ণ বিষয় কি পেলাম আমরা? ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে কি করেছে, অ্যাবলিশ করেছে, লোকাল সেলফ গভর্নমেন্ট তৈরি করেছে, ফ্যাক্টরি অ্যাক্ট তৈরি করেছে। ইলবার্ট বিল খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা রিপনের আমলে কিন্তু এসেছিল, যেহেতু বিষয়টা ইলবার্ট বিলের বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। ইলবার্ট বিলের বিষয়টা যদি আমরা আলোচনা করি, দেখো ইলবার্ট বিল কি ছিল? এর আগে মানে রিপনের আগে বা ইলবার্ট বিল আসা 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল বসার আগে ইউরোপীয় কোনো অপরাধীদের বিচার কোনো ভারতীয় বিচারপতি কিন্তু করতে পারতেন না। মানে ভারতীয় জাজ, ইন্ডিয়ান জাজ কিন্তু ইউরোপীয়দের বিচার করতে পারত না। ইলবার্ট বিল এই বিষয়টার অবসান ঘটায়। এখন থেকে কি ভারতীয় জাজরাও, ইন্ডিয়ান জাজরাও কি ইউরোপীয়দের বিচার কিন্তু করতে পারবে। এই ছিল ইলবার্ট বিলের মূল বিষয়। কার আমলে? রিপনের আমলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইলবার্ট বিলের বেসিক ফান্ডামেন্টালসটুকু। এইবার দেখো ইলবার্ট বিলের পরবর্তী ক্ষেত্রে বা রিপনের পরবর্তী ক্ষেত্রে দেবো ডাফরিন ভীষণ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি,
এনার থেকে একটা প্রশ্ন ভীষণ আসে, সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যাকে আমরা আইএনসি নামে চিনি, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু ডাফরিনের আমলে স্থাপন হয়। তাহলে আইএনসি যখন স্থাপন হয়, আইএনসি স্থাপন হয় 1885 খ্রিস্টাব্দে। আমরা দেখবো ডাফরিনের পরবর্তী দেখবো আমরা লর্ড ল্যান্সডাউনকে। ল্যান্সডাউনের ক্ষেত্রে দেখো, ল্যান্সডাউনের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের জানার দরকার, দ্বিতীয় ফ্যাক্টরি অ্যাক্ট বা দ্বিতীয় ফ্যাক্টরি আইন 1891। তো দ্বিতীয় ফ্যাক্টরি অ্যাক্টে কি বলা হয়েছে? দ্বিতীয় ফ্যাক্টরি অ্যাক্টে বলা হয়েছে যে উইকলি হলিডে, আর কি মহিলা এবং বাচ্চারা যদি কাজ করে থাকে তাদের জন্য কিন্তু সময় কম কাজ, অন্যান্য পুরুষদের জন্য যতটা সময় কাজ করতে হবে তাদের জন্য কিন্তু কম কাজ করতে হবে মহিলাদের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা জানার দরকার সেটা এখান থেকে কি, যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 ল্যান্সডাউনের আমলে পাশ হয়েছিল। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এর মূল বিষয়বস্তুটা কি ছিল? দেখো 1892 1892 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের এখানে কি বলছে? বলছে এখানে যে লেজিসলেটিভ কাউন্সিল আগে গঠন করা হয়েছিল, এই লেজিসলেটিভ কাউন্সিলকে বাজেট এইটা পর্যালোচনা করার ক্ষমতা এই কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, যে কোন অ্যাক্টের মাধ্যমে লেজিসলেটিভ কাউন্সিল তৎকালীন সময়কে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করা হয়। সেটা হচ্ছে 1892 এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। কার আমলে হয়েছিল? ল্যান্সডাউনের আমলে হয়েছিল। তো 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ল্যান্সডাউনের আমলে হয়। এবার দেখছি আমরা পরবর্তী প্রশ্ন, ল্যান্সডাউন থেকে আর কি আসে বা কি এখনো পরীক্ষায় এসছে। দেখো পরবর্তী প্রশ্ন, ডুরান্ট কমিশন। ডুরান্ট কমিশন গঠন করেছিল কিসের জন্য? যে ব্রিটিশ ইন্ডিয়া আর আফগানিস্তানের মধ্যে বর্ডার টানার জন্য। এখানে দেখো তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে। যেমন মনে করো আমরা, তোমাদের পরীক্ষায় কতগুলো লাইন আসে, একটা হচ্ছে ডুরান্ট লাইন, আমি লাইনগুলোর নাম লিখছি। একটা হচ্ছে ডুরান্ট লাইন, ডুরান্ট লাইন, ম্যাকমোহন লাইন আর র্যাডক্লিফ লাইন। এই তিনটে লাইন তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। এবার দেখো ডুরান্ট লাইন টানার জন্য, ভারত আর আফগানিস্তানের সীমানা টানার জন্য বলেছিলেন কে? লর্ড ল্যান্সডাউন। দেখো ডুরান্ট লাইন তাহলে কোন কোন দেশের মধ্যে আছে? ডুরান্ট লাইন কার কোন কোন দেশের মধ্যে? ভারত ও আফগানিস্তানের মধ্যে আসে। এইটা হলো তোমাদের ডুরান্ট লাইন। এই যে লাইনটা টানিয়েছিলেন এইটা কিন্তু ডুরান্ট লাইন। ভালো করে খেয়াল করো, এই লাইনটা কিন্তু ডুরান্ট লাইন। এই যে লাইনটা আমরা দেখছি এটা কিন্তু ডুরান্ট লাইন। একটা বিষয় বলি, তোমরা আমাদের আগের ভিডিওতে দেখেছো যে জম্মু কাশ্মীর যে রাজ্য, তার এই অংশটা আমাদের নেই আর এই অংশটা আমাদের কাছে নেই বর্তমানে। এই অংশটা হচ্ছে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর, এই অংশটা হচ্ছে অক্সাই চায়না। এটা আমি বলেছিলাম আগের ভিডিওতে। এইবার দেখো যেটা বলার বিষয় ছিল আমার এখানে, তো পরীক্ষার প্রশ্ন যদি আসে যে ডুরান্ট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত, তাহলে অপশনে কিন্তু ভারত আর আফগানিস্তানে লেখা থাকে। তবে বাস্তবে জানো এই জায়গাটুকু, শুধুমাত্র এই জায়গাটুকু, শুধুমাত্র এই বারবার করে বলছি, শুধুমাত্র এই জায়গাটুকু কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত ছুঁয়ে আছে, এই জায়গাটুকু কিন্তু তা বর্তমানে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের অন্তর্গত। তো ডুরান্ট লাইন কিন্তু বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরে চলে গেছে। তবুও পরীক্ষা কিন্তু অপশনে থাকে ভারত ও আফগানিস্তানের ডুরান্ট লাইন। আর লাইনগুলো যখন আলোচনা হচ্ছে, ম্যাকমোহন লাইনটা রয়েছে অরুণাচল প্রদেশের কাছ দিয়ে, যে লাইনটা সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন, অরুণাচল প্রদেশের কাছ দিয়ে। আর র্যাডক্লিফ লাইন দুই জায়গায় আছে, এটা পাঞ্জাবের এখানে আছে আর এটা পশ্চিমবঙ্গের এখানে আছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডারটা অনেকটাই র্যাডক্লিফ লাইন, এবং পাঞ্জাবের এখানে দুটো র্যাডক্লিফ লাইন, এই দুই জায়গায় কিন্তু রয়ে গেছে। তাহলে আমরা এই লাইনগুলো সম্বন্ধেও জেনে নিলাম এই ভিডিও দেখতে দেখতে। এবার দেখো আর কি কি প্রশ্ন এখান থেকে আসে। আমরা ল্যান্সডাউনকে দেখলাম, ল্যান্সডাউনের পরে দেখবো কাকে আমরা? লর্ড দ্বিতীয় এলগিনকে। লর্ড দ্বিতীয় এলগিনকে আমরা দেখব। তো লর্ড দ্বিতীয় এলগিনের ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে? দেখো লর্ড দ্বিতীয় এলগিনের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে গ্রেট ফ্যামিনাইন মানে বৃহৎ দুর্ভিক্ষ 1896-97 সালে ভারতবর্ষের যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষ কিন্তু দ্বিতীয় এলগিনের আমলে হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ, যে ভীষণ বড় দুর্ভিক্ষ হয়েছিল, গ্রেট ফ্যামিনাইন হয়েছিল কার আমলে? লর্ড দ্বিতীয় এলগিনের আমলে। এটা পরীক্ষায় আসে। আর এর জন্য যে কমিশন তিনি গঠন করেছিলেন তার নাম হচ্ছে লালি কমিশন। তার পরীক্ষার প্রশ্ন আসে লালি কমিশন কি জন্য গঠন করা হয়েছিল? গ্রেট ফ্যামিনাইনের জন্য। গ্রেট ফ্যামিনাইন কবে হয়েছে? 1896-97-তে। কার আমলে হয়েছে? কোন ভাইসরয়ের আমলে হয়েছে? লর্ড দ্বিতীয় এলগিনের আমলে হয়েছে।
যিনি 1894 থেকে 1899 পর্যন্ত কিন্তু ভাইসরয় ছিলেন। পরবর্তী ভাইসরয় লর্ড কার্জন। এই লর্ড কার্জন খুবই গুরুত্বপূর্ণ ভাইসরয় ভারতের ইতিহাসে। ইনের সম্পর্কে যে প্রশ্নগুলো আসে আমরা দেখি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, যেখানে কি হচ্ছে ইউনিভার্সিটির যে সেই বোর্ডের উপরে কিন্তু কন্ট্রোল উনি প্রথম নিয়ে এসেছিলেন। তবে ক্যানিং এর এই কার্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আমলে বঙ্গভঙ্গ হয়েছিল, পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গল তার আমল হয়েছিল 16 অক্টোবর 1905। দুটো প্রভিন্সকে ভাগ করা হয়েছিল, একটা বেঙ্গল প্রপার, একটা ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। আমরা যদি ম্যাপে দেখি এই অংশটা নিয়ে একটা বাংলা তৈরি করা হয়েছিল মোটামুটি, আর এই অংশটা নিয়ে একটা বাংলা তৈরি করা হয়েছিল। এই দুটো পার্টকে কিন্তু বঙ্গভঙ্গের আমলে দুটো পার্টকে কিন্তু আলাদা করা হয়, এই একটা পার্ট আর এই একটা পার্ট। এইবার দেখো বঙ্গভঙ্গ থেকে আরেকটা প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ। এই বঙ্গভঙ্গের আইডিয়া, এই আইডিয়া দেন রিসলে। আইডিয়া প্রোভাইড করেন কে? আইডিয়া দেন রিসলে। এই নামটা মনে রেখো। বঙ্গভঙ্গের আইডিয়া দিয়েছিল রিসলে। বঙ্গভঙ্গ কবে হয়েছে? 16 অক্টোবর 1905 কিন্তু বঙ্গভঙ্গ প্রথম হয় কার আমলে? কার্জন আমলে। আইডিয়া দেন রিসলে। এবার দেখো কার্জন থেকে আরেক যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখো সেটা হচ্ছে আনসিয়েন্ট মনুমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। আনসিয়েন্ট মনুমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1904। প্রাচীন স্মৃতিসৌধগুলোকে যে সংরক্ষণ করতে হবে এই সংক্রান্ত অ্যাক্ট কিন্তু প্রথম লর্ড কার্জন নিয়ে আসেন। পরবর্তী দেখো যেটা বিষয় যে লর্ড কার্জন সম্বন্ধে আমাদের জানতে হবে সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এই কার্জন আমলে তৈরি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু কলকাতায় স্থাপন করেছিলেন কে? লর্ড কার্জন। লর্ড কার্জন কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা স্থাপন করেছেন লর্ড কার্জন কলকাতায়। লর্ড কার্জন সম্বন্ধে এই তথ্যগুলো আমাদের জানা খুবই জরুরি, কারণ চাকরি পরীক্ষায় এই তথ্যগুলো আসে। পরবর্তী ভাইসরয় দেখবো আমরা লর্ড মিন্টোকে। লর্ড মিন্টোর আমলে যেটা এগুলো জানা জরুরি হয়ে দাঁড়াবে আমাদের ক্ষেত্রে। লর্ড মিন্টোর ক্ষেত্রে দেখো কোনগুলো জানা জরুরি হচ্ছে। দেখো লর্ড মিন্টো এসেছিল 1905 থেকে 1910 পর্যন্ত। আর এই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটে ভারতের ইতিহাসে, যেমন 1907 সালে আইএনসির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বছর। এখানে কি হয়েছে? আইএনসি নরমপন্থী ও চরমপন্থী এই দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, এবং চরমপন্থীরা তখন তীব্র জাতীয়তাবাদী আন্দোলন সৃষ্টি করে। এই মিন্টোর আমলে এই চরমপন্থীদের আন্দোলন তীব্রতর হয়। এই জন্য দেখো লালা রাজপথ রায় ছিলেন চরমপন্থী নেতা, অজিত সিং ছিলেন চরমপন্থী নেতা, বাল গঙ্গাধর ছিলেন চরমপন্থী নেতা। এদেরকে কিন্তু এক এক করে জুলাই 1908-এ এদের সবাই কিন্তু মান্দালয় জেলে পাঠানো হয়। কার আমলে পাঠানো হয়? মিন্টোর আমলে পাঠানো হয়। পরবর্তী প্রশ্ন দেখো মিন্টো থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যাকে আমরা বলছি মরলে মিন্টো রিফর্মস। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষায় আসে যে মরলে মিন্টো রিফর্মস 1909। এই প্রশ্নটা কিন্তু বহু পরীক্ষায় আসে। আমি প্রসঙ্গত আরেকটা জিনিস বলে দিই, একটা হচ্ছে মরলে মিন্টো, একটা হচ্ছে মরলে মিন্টো, আর একটা তোমাদের লাগবে মন্টেগু চেমসফোর্ড। এই দুটো মরলে মিন্টো 1909 আর মন্টেগু চেমসফোর্ড কিন্তু 1919। এই দুটো মনে রেখো, এই দুটো খুব আসে পরীক্ষায়, মরলে মিন্টো আর মন্টেগু চেমসফোর্ড। আমি পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সবার আগে দেখো যেটা বলার সেটা হচ্ছে তাহলে আমরা কি পেলাম, যে এক্সট্রিমিস্টদের আন্দোলন চরমে পৌঁছায়, আর কি মরলে মিন্টো রিফর্মস কিন্তু এই মিন্টোর আমলে 1909 সালে। তো এবার আমরা একটু দেখে নিই এই মরলে মিন্টো রিফর্মসের কাহিনীটা কি। এই মরলে মিন্টো রিফর্মস 1909, এই মরলে মিন্টো রিফর্মসে কি কাহিনী হয়েছিল এখানে দেখো। সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিমস, মুসলিমদের জন্য কিন্তু আলাদা নির্বাচনের বন্দোবস্ত এই অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল। তাহলে এই ভীষণ গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ইতিহাসে। এবং এই জন্যে এই যে বিভিন্ন কমিউনাল সেপারেশন করা হয়েছিল ইলেকটোরেটের জন্য, যে সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস, এই গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়ার জন্য ওনায় বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট। ওনায় বলা হয় ফাদার অফ
কমিউনাল ইলেকটোরেট কাকে বলা হচ্ছে? এই মিন্টোকে বলা হচ্ছে। তাহলে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মরলে মিন্টোর বিষয়বস্তু কি? সেপারেট ইলেকটোরেট ফর মুসলিমস, বা অন্য ধর্মীয় সম্প্রদায়ের জন্য আলাদা ইলেকটোরেটের বন্দোবস্ত করা। পরবর্তী প্রশ্ন দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে পরবর্তী ভাইসরয় দেখবো আমরা লর্ড হার্ডিঞ্জ। এই হার্ডিঞ্জ ভীষণ গুরুত্বপূর্ণ। এই হার্ডিঞ্জের আমলে 1911 খ্রিস্টাব্দে, হার্ডিঞ্জের আমলে 1911 খ্রিস্টাব্দে দিল্লিতে একটা দরবার তো করা হয়েছিল, বা দিল্লিতে এই পঞ্চম জর্জ দিল্লিতে আসেন করোনেশন হিসেবে, মানে রাজ্যাভিষেক হয় পঞ্চম জর্জের দিল্লিতে। এইবার দেখো এই জন্যে এই দিল্লিতে পঞ্চম জর্জ, জর্জ 5 এর করোনেশন কিন্তু দিল্লিতে হয়েছে 1911 খ্রিস্টাব্দে। এবং এই জন্যে আরো কয়েকটা বিষয় এখানে জানতে হবে। পার্টিশন অফ বেঙ্গল কিন্তু 1911-তে ক্যান্সেল করা হয়। পার্টিশন অফ বেঙ্গল কিন্তু 1911-তে ক্যান্সেল করা হয়। আর কি করা হয়েছে? আর দেখো বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, কলকাতাতে আগে রাজধানী ছিল। ভারতবর্ষের রাজধানী কিন্তু 1911 সালের আগে কিন্তু কলকাতা ছিল। এই কলকাতা থেকে রাজধানী কোথায় নিয়ে যাওয়া হয়? শিফট করে। এই রাজধানী কলকাতা থেকে শিফট করে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। এই শিফটিং কবে হয়েছে? 1911-তে। তবে যেটা বলার বিষয়, এখানে একটা বিতর্ক থাকে, কিছু কিছু পরীক্ষায় অপশন থাকে 1912 সালে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটা 1911 হলেও পুরোপুরি ট্রান্সফরমেশনটা কিন্তু 1912-তেই হয়। তো এক্ষেত্রে একটা ট্রিক দিয়ে রাখি, যদি রাজ্য সরকারি পরীক্ষা হয় তাহলে আনসার হবে 1911, যদি কেন্দ্র সরকারি পরীক্ষা হয় তো 1912। তবে দেখো একটু জরুরি